এই ইন্টারভিউটা প্রকাশ পাওয়ার পর বাংলাদেশের যিনি প্রেস উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, প্রেস সচিব, তিনি যে ভাষায় তার প্রত্যুত্তর দিয়েছেন সেটা ছাপার অযোগ্য, সেটা ছাপার অযোগ্য। এবং সেটা কুৎসিততম ভাষায় একজন প্রেস সচিব, তিনি এই কুৎসিততম, আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাকে বলছি যে আপনার কাছ থেকে এটা আশা করি, এটা আশা করিনি। 16 বছর একটানায় ক্ষমতায় ছিলেন, যেটা তার পিতা বঙ্গবন্ধু থাকতে পারেননি, তিনি থেকেছিলেন। ফলে আমি তাকে সেই জন্য একটা তার রাজনৈতিক সফলতার জন্য তাকে আমি সেলাম করি বা স্যালুট করি বলতে পারি। দুর্ভাগ্যজনকভাবে তাকে সরে যেতে হয়েছে, চলে আসতে হয়েছে, সেটা অন্য বিষয়। ফলে ইন্টারভিউর ব্যাখ্যাটা হচ্ছে তার বিরুদ্ধে যত অভিযোগ একতরফা আমরা শুনছিলাম, সে অভিযোগগুলো সত্য মিথ্যা তো পরের বিষয়, কিন্তু সেই অভিযোগগুলো সম্পর্কে তার মনে কি প্রতিক্রিয়া হয়েছে, তিনি কিভাবে এগুলোকে জবাব দেবেন, সেই জন্য সেই প্রশ্নগুলোকে সেভাবেই সাজিয়েছিলাম। যে অভিযোগগুলো আছে, প্রত্যেকটা অভিযোগ খুবই কিন্তু কঠোর, কঠিন অভিযোগ। সেই জন্য আমি খুব কৃতজ্ঞ যে তিনি কিন্তু কোনটার জন্যই কিন্তু তিনি বলেননি যে আমি এই সাক্ষাৎকার দেবো না। এরকম আমার বিরুদ্ধে এরকম অদ্ভুত সমস্ত অভিযোগ আনা হচ্ছে, 242 ধরনের দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, আমি সেই অভিযোগের উত্তর কেন দেবো? কিন্তু তিনি কিন্তু দিয়েছেন সাহস করে। এইটা আমার কাছে মনে হয়েছে একটা বৃহৎ আমার প্রাপ্তি, যে আমি তার বক্তব্য জানতে চাই। এবং এই প্রসঙ্গে একটা বলে রাখি, মানে শুনলে খুব হয়তো দুঃখ পাবেন আর কি, সেটা হচ্ছে এই ইন্টারভিউটা প্রকাশ পাওয়ার পর বাংলাদেশের যিনি প্রেস উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, প্রেস সচিব, তার একটা গ্রুপ আছে, সাংবাদিক গ্রুপ, যে গ্রুপে ভারতীয় সাংবাদিকরা আছে। আমি নেই সেখানে, আমাকে ইনক্লুড করা হয়। কারণ আমি তো জানি না আমার সম্পর্কে কি ধারণা তাদের, কিন্তু যে এই কারণে হোক আমি সেখানে নেই, অথবা আমাকে খুব নগণ্য সাংবাদিক ভাবেন আর কি, মানে খুব একটা এমন গুরুত্বপূর্ণ কোনো সাংবাদিক নয় যে এই সমস্ত বাকি সমস্ত সাংবাদিকদের সঙ্গে আমাকেও রাখতে হবে। সেখানে আমার ইন্টারভিউটা কেউ একজন পোস্ট করে দেয়, এবং পোস্ট করে দেওয়ার পর তার মতামত চান যে এই বিষয়ে আপনি যদি কোনো মত, অর্থাৎ সাংবাদিকের যেটা কাজ, এক পক্ষের বক্তব্য শুনলাম, অন্য পক্ষের বক্তব্য কি সেটা শোনা, সেই উপলক্ষে তা দিয়েছেন। কিন্তু পরের দিকে তিনি যে ভাষায় তার প্রত্যুত্তর দিয়েছেন সেটা ছাপার অযোগ্য, সেটা ছাপার অযোগ্য। এবং সেটা কুৎসিততম ভাষায় একজন প্রেস সচিব, তিনি এই কুৎসিততম, আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাকে বলছি যে আপনার কাছ থেকে এটা আশা করি, এটা আশা করিনি। আপনি একটা সভ্য সংস্কৃতিবান মানুষ, আপনি দীর্ঘকাল একটা সময় আওয়ামী লীগের অফিসে পর্যন্ত যেতেন, আওয়ামী লীগের শেখ হাসিনা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, এমনকি আপনি ইউনুস সেন্টারেও যেতেন। ইউনুস সেন্টার মানে ইউনুস চেয়ারম্যান না থাকাকালীন অন্য যে চেয়ারম্যান হয়েছেন সেই সময় নিয়মিত যেতেন। আর কি কি পেতেন আপনি সেই বিষয়ে উল্লেখ করছিলেন, কিন্তু সেই আপনি আজকে যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন, যেটা একটা ভারতীয় সংবাদপত্র ছাপতে পারছে না, লজ্জাজনক অবস্থি। এই জন্য আপনার হেডলাইনটা চমৎকার, যে তার এই সাক্ষাৎকারের পর কিভাবে তারা দিশেহারা হয়ে গেছে। য- মানুষ কখন মানুষ কখন ক্ষুব্ধ হয়ে মানে অশালীন কথা বলে, কখন বলে জানেন? যখন তার কাছে যুক্তি হারিয়ে যায়। যুক্তিতে যখন আপনি কোনো কাউকে প্রতিবাদ করতে পারবেন না, যুক্তি দিয়ে যখন কোনো করতে পারবেন না, তখন আপনি কি করবেন? হয় তাকে শারীরিকভাবে প্রহার করবেন, অথবা এমন কোনো কথা বলবেন যে কথাগুলো হচ্ছে স্বাভাবিক কথা নয়, অর্থাৎ আপনার ক্ষোভ, রোষ, হতাশা সবটা প্রকাশ হয়ে যাচ্ছে। ফলে আমি প্রথমেই আপনাকে সুলতানা, আপনাকে ধন্যবাদ জানাবো, একটি চমৎকার হেডলাইন আপনি কিছু না জেনেই হয়তো করেছেন। না কিন্তু আমি আমি বলছি যে প্রতিক্রিয়া আমি দেখেছি, সেই প্রতিক্রিয়াতে আজ মনে হচ্ছে আপনার হেডলাইনটা, শিরোনামটা, আজকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন, আমি তাকেও পাঠিয়ে দেবো লিঙ্কটা, যে আপনি দেখুন আপনার কারণে আজকে নিউজ, যিনি কিছুই জানতেন না তিনি এরকম একটা হেডলাইন শিরোনাম করে বসে আছে। না পরের ওইটা প্রশ্ন করুন, আমি পরের প্রশ্ন শুরু করবো। ওই শফিকুল আলমরা তো তাদের কিছু পোষা সাংবাদিক আছে, তাদের শিখিয়ে দেয় কিছু প্রশ্ন, কিংবা যেসব প্রশ্ন তাদের জন্য উত্তর দেয়া কমফোর্টেবল সেই রকম প্রশ্নগুলি তারা গ্রহণ করে। তারা অন্য কোনো সাংবাদিককে সেখানে অ্যালাউ করে না। হ্যাঁ, আমি প্রোগ্রামে আছি। তারা
মানে ওকেও ভিন্ন রকম তাদের জন্য একটু অস্বস্তিকর প্রশ্ন হতে পারে, এরকম প্রশ্ন করলেই তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যায়িত দিয়ে এক ধরনের মব, একটা একটা ঘরকোনা করে রাখা যাকে বলে, বুঝছেন? এরকম একটা পরিস্থিতি তারা বাংলাদেশের সাংবাদিকদের জন্য সৃষ্টি করেছে। এই নিউ ইয়র্কে যখন ডক্টর ইউনূস এসেছিলেন তখন আমি গিয়েছিলাম তাকে কিছু প্রশ্ন করার জন্য, উত্তর দেননি, বুঝতে পেরেছেন? এবং কোনো প্রশ্নও নিতে চান না, সেই প্রশ্ন কোন রকম দায় সারা। যাই হোক, এরা প্রশ্নকে সাংঘাতিক রকমের ভয় পায় এবং তারা যে দিশেহারা, এর আগের 3টা সাক্ষাৎকারে দেখেছি তারা খুবই মারাত্মক রকমের অস্বস্তিতে পড়ে গেছে, কোনো উত্তর দিতে পারছে না, কারণ সেগুলো আন্তর্জাতিক মিডিয়া। আমি জানি না আপনাকে কি বলেছে, কিন্তু আমি যতটুকু খবর সে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং অন্যান্য জায়গা থেকে পাচ্ছি, তারা খুবই বিচলিত বোধ করছে। আমি এই সাক্ষাৎকারের বিষয়বস্তু সম্পর্কে আপনার কাছে যাব, কিন্তু ডক্টর নুরুন নবী, এই যে তাদের এই দিশেহারা অবস্থা, এটা কি অকল্পনীয়, অপ্রাসঙ্গিক, নাকি এমনটি হওয়ার কথা? এমনটি হওয়ার কথা। এবং আপনি যে হেডলাইন দিয়েছেন দিশেহারা, তার চাইতেও আমি যেটা জেনেছি যে তাদের কাপড় চোপড় তারা লন্ড্রিতে দিতে হয়েছে তাদেরকে। তো এই ডাস্টবিন ছবিক নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি প্রথমেই দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, সময় উপযোগী। এবং এখন সময় এসেছে, আমি তো নেত্রীকে চিনি 50 বছরের, প্রায় 50 বছর, কিন্তু ওনার সাথে আমার যোগাযোগটা বাড়ে যখন উনি অপোজিশনে থাকে। তো যখন ক্ষমতায় থাকে তখন আমার সাথে অত যোগাযোগ থাকে না। তো এই যে গত 15 মাসে আমি খুব গভীর ভাবে ওনার সাথে আমি যোগাযোগ রেখেছি, এবং উনি যে কথাগুলো আমাদেরকে বলতে বলেছেন বা আমরা নিজেরাই বলতে বলেছি, তো সেগুলো তেমন কোনো ইফেক্ট হয় নাই, কারণ আমরা তো ওনার মতো লেভেলের ব্যক্তি না। কিন্তু উনি যে 3টা পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, আর 3টাতে দাদার ইন্টারভিউ সহ আরো 3টাতে, টোটাল 6টা মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়া যে ইন্টারভিউটা দিয়েছেন, ওনার যে রেসপন্স গুলো এবং যে সমস্ত বার্নিং ইস্যু মানুষ যেগুলো জানতে চায় সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে তিনি প্রমাণ করেছেন। আমি তাকে খুব কাছ থেকে যেটা জানি যে তিনি একজন সাহসী নেত্রী। বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে, এইটার সমাধানের জন্য উনি একমাত্র ব্যক্তি, একমাত্র রাজনীতিবিদ, একমাত্র রাষ্ট্রনায়ক। 16 বছরের দেশটাকে তিনি উন্নয়নের কি বলে হাইওয়েতে এনে একটা কি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেটা ওনার কথাও নয়, আমার কথাও নয়, আন্তর্জাতিক যে সমস্ত IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা এই সম্মান দিয়েছিল বাংলাদেশকে, ওনার সরকারকে। সেইটাকে ইউনূস 15 বছরে একটি ব্যর্থ রাষ্ট্র, ফেইল স্টেটে পরিণত করেছে। একটা আধুনিক রাষ্ট্রের এমন কোনো ইন্ডেক্স নাই যে সেটাকে সে ধ্বংস করে নাই। সে নিজে একজন দুর্নীতিবাজ নেত্রী, তার ইন্টারভিউ বলেছেন, দাদার ইন্টারভিউ বা কোথায় যেন, যে সে 6,000 টাকার বেতনে 90-তে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল, এখন সে বিলিয়নস অফ ডলারের মালিক। এটা কোথেকে আসলো? ক্ষমতায় বসেই সে 666 কোটি টাকার কর ফাঁকির যে মামলা তার বিরুদ্ধে ছিল সেটা মওকুফ করে নিয়েছে। তো ওনার দুর্নীতির ফিরিস্তি অনেক। ওয়েস তাকে বসিয়েছিল, যেটা নেত্রী ডিপ্লোম্যাটিক্যালি এবং রাইটফুলি উনি জবাবটা দেন নাই সরাসরি, কিন্তু বিদেশি ষড়যন্ত্রকারীরা এবং দেশীয় ষড়যন্ত্রকারী তারা তাকে ক্ষমতায় বসিয়েছে। কি বলেছিল জনগণকে, বিশ্ববাসীকে? যে তিনি শান্তির দূত, তিনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা প্রো হিউম্যান রাইটস। কিন্তু 15 বছরে তিনি প্রমাণ করেছে হিউম্যান রাইটসে বিশ্বাস করে না। 3,200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল, তাদের বিচার বন্ধ করার জন্য তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছে। আইন শৃঙ্খলার তো নাই বললেই চলে, যে একটা বাংলাদেশকে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার নেতৃত্বে একটা শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। মানুষ সেখানে, বিশেষ করে মহিলারা, আমি তো বিদেশে থাকি, মাঝে মধ্যে বাংলাদেশে যেতাম, মধ্যরাত্রে ঢাকা শহরে মহিলাদেরকে চলাফেরা করতে দিয়ে দেখেছি। উনি ক্ষমতায় এসে
মহিলাদেরকে ক্ষমতায়ন করেছেন, এম্পাওয়ার করেছেন চাকরি বাকরি সমস্ত ফিল্ডে। তারপরে মহিলারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারত। ইউনূস এসে মহিলারা দিনের বেলা তো, রাতের বেলা তো দিনের কথা, দিনের বেলাও তারা সিকিউর না, এমনকি তাদের বাসায় ঢুকে তাদেরকে রেপ করা হচ্ছে। অর্থাৎ মহিলাদের রাইটের ব্যাপারে তার মানে কি বলবো, রেকর্ড খুবই খারাপ। তারপরে নেত্রী উল্লেখ করেছেন ওনার এক ইন্টারভিউ যে ক্ষমতায় এসে হিজবুতুল তাহিরির মতো একটা সন্ত্রাসী, যারা বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত, সে তাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদেরকে জেলখানা থেকে বের করে দিয়ে তারা বাংলাদেশে এখন অভয়ারণ্য পেয়েছে, যেখানে সেখানে মিটিং করে, তাদের সেই ব্যানার তারা ক্যারি করে যে খিলাফত প্রতিষ্ঠা করবে। এবং অনেক আল কায়দা অ্যাফিলিয়েটেড সংগঠন তারাও বাংলাদেশে আজকে ইউনূসের সমর্থনে তারা আত্মপ্রকাশ করেছে। তারা নেত্রী উল্লেখ করেছে তার ইন্টারভিউয়ে যে বিশেষ করে ওয়ালে কতগুলো ইম্পর্টেন্ট শব্দ ব্যবহার করেছে, যে এই সন্ত্রাসীরা বাংলাদেশের সমাজের সর্বস্তরে তারা ঢুকে গেছে, তারা মানুষকে ভয় দেখাচ্ছে, ইনফ্লুয়েন্স করতেছে। তো এই সমস্ত কাজের পরে তার নেত্রীর যে আত্মপ্রকাশ বিশ্ব মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে যারা তার সমর্থক ছিল, যারা তার একটা ইমেজ, শান্তির দূত, একটা নোবেল লরিয়েট, সেই ইমেজটাকে আমরা খোলার চেষ্টা করেছিলাম, আমরা যারা ওনার সমর্থক অ্যাক্টিভিস্ট, আমরা পারি নাই। কিন্তু উনি এই 6টা ইন্টারভিউয়ের মাধ্যমে ইউনূসের মুখোশটা করে ফেলেছে। তিনি, আমি যেটা সবসময় বলি যে সে শান্তির দূত না, সে অশান্তির দূত। সে হিউম্যান রাইটস ভায়োলেট করেছে, ইকোনমি ধ্বংস করেছে। নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছিল যে সে মৌলবাদী সন্ত্রাসীদের স্পন্সর।